এটার থেকে রক্ষা করতে হবে। বর্তমান যে পরিস্থিতিতে দেশ চলছে তাতে দিনকে দিন আরো ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। সেখান থেকে উত্তরণের জন্য জাতীয় পার্টিকে একটা ভূমিকা রাখতে হবে, তাহলে জনগণ আমাদের সঙ্গে থাকবে। আমি কর্মী বাড়াবো পয়সা দিয়া, বেতন দিয়া, সেই কর্মীকে আমি ইলেকশন দিতে পারবো না। আমাকে রাজনীতি দিতে হবে জনগণের সমর্থনের রাজনীতি, যে রাজনীতি জনগণ গ্রহণ করবে, যে রাজনীতিতে আমাকে জনগণ ভোট দেবে, আমার সঙ্গে কোনো এক পয়সা আমার কাছে নিবে না, বরং আমাকে পয়সা দিয়ে সাহায্য করবে। সেই রাজনীতি আমরা দিচ্ছি এখন। আমরা জনগণের পক্ষে দাঁড়িয়েছি, জনগণের পক্ষে যে অন্যায় যেগুলো করা হচ্ছে সেগুলোর পক্ষে আমরা কথা বলছি, ঝুঁকি নিয়ে বলছি। আজকে থেকে বলছি তা নয়, শেখ হাসিনার সময় বলছি, আন্দোলনের সময় বলছি। আরিফকে আমি নিয়ে আসলাম কেন, সেই সময় অ্যারেস্টেড হয়েছে, তাকে তো টর্চার করা হয়েছে, পুলিশের দলের ফ্লাগ দিয়েছে, সবসময় ছিল। এবং সরকারের এইসব ছেলেকে আমি পরে এমপি করবো, মন্ত্রী করবো, ঠিক এরকম সেগুলো কথা হবে। তার জন্য তাকে সেই ঝুঁকি নিতে হবে, পুলিশ সামনে যেতে হবে, অন্যায় কথা সঠিকভাবে বলতে হবে। এতদিন তোমরা যে কথা বলছো এটা হলো বেচা কেনার রাজনীতি, আন্ডারস্ট্যান্ডিং এর রাজনীতি। আমরা কারোর কাছে কিছু সুযোগ দিব, কিছু সুযোগ দিব, কোন রকম রাজনীতিতে একটা পরিয়া হয়ে থাকবো, উচ্ছিষ্ট ভোগী পরিয়া, দালালি করবো মানুষ। সেই রাজনীতির দিন শেষ। সেই রাজনীতি করার সুযোগও এখন নাই। আর সেই রাজনীতি আমরা সুযোগ দিলেও আমি এই রাজনীতি বিকাশ করে যাব। তো ওইটা মনে রেখে কাজ করতে, যে থাকবে থাকবে, 10টা লোক থাকলে আমি 10টা লোক নিয়ে রাজনীতি করবো। বেতনভোগ কর্মচারী নিয়ে দল হয় না। দল করতে গেলে ভিতরে আগুন থাকতে হয়, রাজনীতি থাকতে হয়। এখন দেশ প্রতিদিন যতদিন ইকোনমিক সিচুয়েশন খারাপ হবে, ততই আবার আইন শৃঙ্খলা অবনতি হবে। বেকার লোক যখন তখন চাকরি হই করে বাড়িঘর ভেঙে দেবে, লুটপাট করবে। আবার যতদিন এটা থাকবে ততদিন আর ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে না, মিল ফ্যাক্টরি বাড়বে না, দেশে বিদেশে বিনিয়োগ আসবে না, লোন আসবে না, লং টার্ম এগ্রিমেন্ট করবে না, দেশের মানুষ ব্যবসা বাণিজ্য পাবে না। চাকরি করতে গিয়ে আমার হাতে টাকা নেই, আমি কোথায় কি কিনবো, আমি কিসের জন্য আমার জুতা জামা কিনবো, আমার তো টাকা নেই, কোন রকম চলি। বাংলাদেশের এই ইউনিট সরকার আসার পরে 30 লক্ষ মানুষ অতি দরিদ্র হয়েছে, প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে। আগে যা ছিল তার 7 থেকে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, 7 থেকে প্রায় 9% 10%-এর মতো অতি দরিদ্র হয়ে গেছে। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট এই 5-7-10 মাসের মধ্যে এই বছরের ফোরকাস্ট করছে। আর দরিদ্র সীমা সেটা ছিল 19-20, এখন 30% হয়ে গেছে। মানে 4 কোটি লোকের মতো দরিদ্র এখন বাংলাদেশের মানুষ। প্রতিদিন এই দরিদ্র লোক সংখ্যা বাড়ছে। দরিদ্র লোক সংখ্যা বাড়লে তারা কি করবে? তারা খেতে হবে, তাদের ছেলে মেয়ে বাঁচতে হবে, তারা লুটপাট করবে। যদি তুমি স্বাভাবিকভাবে তাকে বাঁচার সুযোগ না দাও, সে যে কোনোভাবে চেষ্টা করবে, আইন শৃঙ্খলা অবনতি হবে। যত আইন শৃঙ্খলা অবনতি যাবে, আমার কাছে ব্যবসা বাণিজ্য টাকা থাকলে আমি ব্যবসা করতে পারবো না, আমি মিল ফ্যাক্টরি করতে পারবো না, করবো না, বলে আমার বাড়ি লুটপাট হয়ে যাবে। আমি কেন ইনভেস্ট করবো? দেশি টাকা আসবে না, বিদেশি টাকা আসবে না, মানুষের নাকে বাড়াতে থাকবে। এদিকে দেশ যাচ্ছে। দেশের সরকার কি চিন্তা করতেছে? দেশের সরকার এটা নিয়ে মাথা ব্যথা আছে? তাদের মাথা ব্যথা, তাদের একটা দল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন এটা অন্য নাম দিচ্ছে, যাই হোক সেটা পার্টি। আর বৈষম্য বিরোধী ছাত্র, এখন বৈষম্য বিরোধী না, বৈষম্যের পক্ষের আন্দোলন আমি দেখতে পাচ্ছি। সবখানে বৈষম্যের পক্ষে আন্দোলন হচ্ছে, সবকিছুতে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। নাগরিকের বৈষম্য, মানুষের বৈষম্য, সমস্ত ক্ষেত্রে বৈষম্য। শেখ হাসিনা যে বৈষম্য করছে তার চেয়ে বেশি বৈষম্য এখন বৈষম্য সৃষ্টির আন্দোলন চলছে এখন। তো সেই বৈষম্য দেশ দুই ভাগ করা হয়েছে, কিছু লোকে দালাল তৈরি হয়েছে, কিছু লোক ফ্যাসিস্ট তৈরি করা হয়েছে। এবং যারা ফ্যাসিস্ট বা তাদের দালাল, তাদের ইচ্ছা মতো যারা তাকে ইচ্ছা তাকে ফ্যাসিস্ট করতে, তাকে ফ্যাসিস্ট দালাল তাদের ইচ্ছা। আমরা কোনো ফ্যাসিস্ট ছিলাম না, আমরা ফ্যাসিস্টের দালালও ছিলাম। এবং সবাই জানে, এটা ডকুমেন্ট এভিডেন্স যে আমাদের বর্তমান গত আন্দোলনের সময় আমাদের ভূমিকা প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত, শেষ পর্যন্ত, নতুন সরকার গঠন পর্যন্ত আমাদের ভূমিকা পরিষ্কার। দেশবাসী জানে, তার আগে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের বক্তব্য পরিষ্কার, দেশবাসী জানে। ইলেকশন ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার। 2014-তে আমাদেরকে জোর করে নেওয়া হয়েছে, 1% কাছে আমরা যাইনি, বেশিরভাগ যাই। 2018-তে সবাই গেছে। এবং 2014-এর পরে যে সরকার গঠন করেছে তাকে বৈধতা বিচার আমাদের বিএনপি থেকে শুরু করে সমস্ত তাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কাজ করছে, অন্যান্য গভর্নমেন্ট যে কথা বলছে,
2024-এর সময় 2018-এর সময় সবাই এই অবৈধ সরকার যদি বলে থাকে বৈধতা আমরা দিচ্ছি, তোমরা বৈধতা দেওয়া তোমরা ইলেকশন করে 2024-এ আমাদেরকে একটা দলের মধ্যে ভাঙন সৃষ্টি করে একটা প্রেশার সৃষ্টি করে বিভিন্নভাবে আমাদেরকে দিয়েছে, সবাই জানে, দেশ বাড়ি জানে আমাদের জোর করে নাও। তারপরে কথা হলো আমাদেরকে জোর করে নাও নেয়, আমাদের চিকিৎসা করে দেয়। এটা কি আমরা কোনো আইন ভঙ্গ করছি? তোমরা কিসের বেশিতে আমাদেরকে অবৈধ মতো, কিসের বেশি আমাদের দোষ করছো? বৈধতা তো তোমরা সবাই দিচ্ছ। 2096 সালে আমরা ইলেকশন 15 ফেব্রুয়ারি নির্বাচন খালেদা যে যেটা করতে চেয়েছিল একতরফা সরকারকে বাদ দিয়ে নিজের সরকারের আমলে, নিজের সরকারের আমলে সেটা আমরা করিনি। তারপরে নির্বাচন করছি আওয়ামী লীগ বিএনপিকে পরাজিত করে এবং জামাতকে পরাজিত করে ইলেকশনে আমরা পাস করেছি। 96-এ আমি পাস করি, 2001-এ পাস করি, সবার সাথে কম্পিটিশন করে পাস করেছি। আমরা কি জনগণের দয়ায় পাস করি? জনগণ আমাদেরকে ভালোবেসে করছি। আমরা কি কোনো সরকারের সঙ্গে একাত্ম করে করছি না? 2008 সালে নির্বাচন সেখানে আমরা পাস করি। 2024-এর 14 থেকে যেটা হয়েছে সেখানে আমরা শেখ হাসিনা যতগুলো অপকর্ম সেগুলো আমরা সবসময় বিরোধিতা করি নাই। কাজে আমাদেরকে অবৈধ করা, আমাদেরকে রাজনীতি করতে না দেওয়ার অধিকার, কথা বলার অধিকার কাজ। যদি বলে যে না আপনি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করেন, ঠিক আছে, জনগণকে আমি ইলেকশনে যাবো, জনগণ যদি মনে করে যে আমি তাদের পক্ষে কাজ করি না, আমাকে ভোট দেবে না, তুমি ব্যান করো। একই কথা তোমরা পরিষ্কার একটা কথা বলতে চাই আওয়ামী লীগ সম্পর্কে। আওয়ামী লীগকে আমরা কোনো সময় আওয়ামী লীগের অপকর্মের সমর্থক ছিলাম না। আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা করে থেকে আমি করছি আমার দল থেকে, এবং আমি সব পার্লামেন্টে পাই আমার চেয়ে বেশি কেউ বলে না। আওয়ামী লীগের এত কঠোরতম সমালোচনা আমার বাইরে কেউ করে না। ওই অবস্থা যেখানে বেসিক বলা হচ্ছে করতে এত নির্যাতনমূলক অবস্থার সময় এত ঝুঁকির মধ্যে আমি কোনো সময় তাদের পক্ষে কথা বলি নাই। তারা যেটা অপকর্ম করতে সেটা আমি কি এখন কথা বলছি তাদের পক্ষে না, আমি জনগণের পক্ষে কথা বলছি। আওয়ামী লীগ একটা বড় পার্টি, এটাকে বাদ দিয়ে দেশের একটা ইলেকশন ব্যবস্থার যে একটা ব্যালেন্স বলে ভারসাম্য থাকবে না, একতরফা ইলেকশন বলে। সবাই আসলে আওয়ামী লীগ থাকলো বিএনপি থাকলো প্রতিদ্বন্দ্বিতা হবে এবং কেউ ইচ্ছাকৃত করে জোর করে ভোট কেন্দ্র দখল করতে পারবে না, যেটা আওয়ামী লীগ গতবার করছে। বিএনপিকে আনে নাই, জামাতকে বাদ দিয়েছে, একতরফা করে যা ইচ্ছা তা করতে পারছে। আমরা ঠেকাতে পারি, চেষ্টা করছি আমরা কি করতে পারি। আমি সেই জন্য বলছি দেশে একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের শান্তি আসবে না। প্রথম বৈধতা দিতে হবে সরকারকে, সুষ্ঠু নির্বাচন, তারপরে দেশের মানুষের মধ্যে শান্তি স্থাপন করতে হবে, সবার মধ্যে একতা রাখতে হবে। তারা দেশকে ভাগ করেছে, এখন আরো বড়ভাবে ভাগ করার চেষ্টা করছে। আজকে হঠাৎ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কেন কেন নিষিদ্ধ করতে হবে? তারা গণহত্যা করছে। কতগুলো গণহত্যা করছে? হ্যাঁ, কেউ বলে 800, কেউ বলে 1400, যাই হোক 1000 বা 1500 বটেই। এটার মধ্যে কে কতটুকু মেরেছে, শেখ হাসিনা বা তাদের আওয়ামী লীগের সরকার কতটুকু মেরেছে, আর বাকি কি হয়েছে এটা নিয়েও সন্দেহ হবে। যাই হোক 1000 থেকে 1500 লোককে গণহত্যা করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের কথা এখনো বলে নাই নিষিদ্ধের কথা, মানে আমাদেরকে দোষক হিসেবে আমাদের নিষিদ্ধ করার কথাটা এখন তারা উজ্জ্বল আছে। তারা ভয় করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে ভোটগুলি আবার জাতীয় ভোট হয়ে গেলে আমরা যে ভাও মন্ত্রী এমপি হয়ে গেছি আবার থাকবো চিরজীবন, এইখানে একটা বাধা সৃষ্টি হতে পারে, আমরা তো বিক্রি হবো, এটা তারা বুঝতে পারবে। এখন আমার প্রশ্ন হলো গণহত্যা বাংলাদেশের ইতিহাসে কোন সময় সবচেয়ে বেশি হয়েছে? 71 সালে গণহত্যা হয়েছে এবং সেই গণহত্যায় 3 মিলিয়ন বলা হয়, 30 লক্ষ, কেউ বলেন না 3 লক্ষ, 5 লক্ষ, না 20 লক্ষ, লক্ষ লক্ষ লোক এখানে মারা গেছে। সেই গণহত্যার সঙ্গে যারা সরাসরি এবং পরোক্ষভাবে যারা জড়িত, আমি তার নাম বলছি, তারা কি তার ইলেকশনে ব্যান হয়ে যাবে? গণহত্যার জন্য যদি আওয়ামী লীগ ব্যান হয়, আমরা কি কোনোদিন বলেছি আমরা সব সময় সমস্ত পার্টিকে নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়েছিলাম? এখনো বলতেছি, আমরা যখন জামাতকে নিষিদ্ধ করতে যাই আমরা নিষেধ করছি, আমরা ঠিক হবে না, জনগণের হাতে ছেড়ে দেয়। যতক্ষণ সে সন্ত্রাসী সংগঠন না হয়, যতক্ষণ সে স্বাভাবিক চরমপন্থার মাধ্যমে সরকার পরিবর্তনের দিকে না যায়, ততক্ষণ তাকে জনগণের কাছে যেতে দিই। গণহত্যার জন্য যদি আপনি শুরু করেন তাহলে ইতিহাস থেকে শুরু করতে হবে, 71 থেকে শুরু করতে হবে, তারপরে আপনি 24-এ আসবেন। 71-কে বাদ দিয়ে আপনি 24-এ শুধু গণহত্যা দেখলেন, সেটা তো আরেক ধরনের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। যেটা আমরা তখন দেখেছি যে 47 পরে স্বাধীন হয়েছে 24-এ, তার আগে কোনো স্বাধীনতা কিছু ডিস্ট্রিক্ট সব মুছে ফেলতে হবে। এই কথাটা কি শোনা গেছিল? কে বলছিল?
অনেকেই বলেছেন। তাহলে এইটা কি স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী একটি দল, ইতিহাসে এবং ঐতিহ্যের একটি অংশ, সেটা কি আমরা মুছে ফেলতে চাচ্ছি? 47 থেকে 24 পর্যন্ত এই জায়গাটাকে মুছে ফেলার একটা কি প্ল্যান এটা চলছে? আমি মনে করি যে এগুলো জিনিস চিন্তা করার বিষয়, কারণ এই আন্দোলনের সঙ্গে এখন বর্তমান যারা জড়িত তারা 71 সালে তাদের ভূমিকা এবং পরবর্তীতে তাদের ভূমিকা একটা নির্দিষ্ট ভূমিকা। আমাদের ইতিহাস এবং ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, সেটাকে মুছে ফেলার পায়তারা কিনা সেটাও চিন্তা করতে হবে।